বিএনপি যেন ক্ষমতায় আসতে না পারে এই ব্যাপারে জামায়াত এবং আওয়ামী লীগের মধ্যে কোনো মতবিরোধ নেই। রাজনৈতিক মঞ্চে যেমন শেষ কথা বলে কিছু নেই, তেমনি রাজনীতির মাঠে শত্রুর শত্রু বন্ধু এই সূত্রটিও বহুল প্রচলিত। গতকাল আমরা বলেছিলাম নির্বাচন নিয়ে তলে তলে জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে এক ধরনের সমঝোতা হয়েছে, যেটা নিয়ে গুঞ্জন আছে। আজকে আমরা অঙ্ক করে দেখাতে চাই এই সমঝোতায় জামায়াত এবং আওয়ামী লীগ একে অপরের জন্য কতগুলো আসন বরাদ্দ রাখতে পারে। আপনি হয়তো অবাক হচ্ছেন, নির্বাচনে না এসে আওয়ামী লীগ কি করে আসন পাবে? অপেক্ষা করুন, আপনার জন্যই এই ভিডিওটি। দলীয় প্রতীক নিয়ে জামায়াতের সর্বশেষ নির্বাচন 2008 সালের 29শে ডিসেম্বর। এরপর গত 17 বছরে আর কখনো নিজেদের প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারেনি দলটি। 2018 সালে বিএনপি সহ সব রাজনৈতিক দল নির্বাচনে গেলেও নিবন্ধন বাতিল থাকায় জামায়াত সেই নির্বাচনে অংশ নিতে পারেনি। কিন্তু সেই নির্বাচনেও জামায়াতের প্রায় 30 জন প্রার্থী অংশ নেন বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে। জামায়াতের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান সেই নির্বাচনে ঢাকা 15 আসনে, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার খুলনা 5 আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। নির্বাচন কমিশনে নিবন্ধন না থাকলেও যে প্রক্রিয়ায় জামায়াত নির্বাচনে অংশ নিয়েছিল সেই একই প্রক্রিয়ায় এবার নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ, সেই গুঞ্জন আছে। সেক্ষেত্রে তাদের নির্বাচনী প্রতীক হতে পারে জাতীয় পার্টির লাঙ্গল। এমন আলোচনাও আছে আওয়ামী লীগকে নির্বাচনে আনার পেছনে জামায়াতের নির্বাচনে জয়লাভের জটিল সরল অঙ্ক আছে। ফিরে যাই 2008 সালের নির্বাচনে। সেই নির্বাচনে 39টি আসনে প্রার্থী দিয়ে মাত্র 2টি আসনে জয়লাভ করে জামায়াত। বাকি 37টি আসনের মধ্যে 20টি আসনে জামায়াত খুব সামান্য ব্যবধানে পরাজিত হয়। অনেকগুলো আসনে ভোটের ব্যবধান ছিল 5,000-এর কম। বাকি 17টির মধ্যে 9 আসনে ভালো ভোট পায় জামায়াত। মাত্র 7টি আসনে জামায়াতের ভোট ছিল 50,000-এর কম। বাকি 1টি আসনে জামায়াত বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে আসে, যদিও ব্যালট পেপারে তার নাম ছিল। যদি এর আগের 1991 এবং 2001 সালের নির্বাচনের তুলনা করি তাহলেও একই চিত্র পাওয়া যায়। 1991 সালে জামায়াত 18টি এবং 2001 সালে 17টি আসনে জয়লাভ করে, অর্থাৎ মোটামুটি 20 থেকে 25টি আসনে জামায়াত সবসময় জয়লাভের মতো অবস্থায় থাকে, এটা নিশ্চিতভাবে বলা যায়। 2008 সালের বাকি যে 20টি আসনে জামায়াত সামান্য ব্যবধানে হেরেছিল অথবা 50,000-এর মতো ভোট পেয়েছিল, এইবার সেসব আসনে জামায়াতের হারের আশঙ্কা কম, কারণ এসব আসনে মূলত আওয়ামী লীগের কাছেই হেরেছিল দলটি। আওয়ামী লীগ দলগতভাবে নির্বাচনে অংশ নিতে না পারায় এবারে এসব আসনেও জয় পাবে, এমনটা আশা করছে জামায়াত। তাহলে দাঁড়ালো কি? নিজেদের 20 থেকে 25টি রিজার্ভ সিটের বাইরে আওয়ামী লীগের কাছ থেকে 20টি আসন বের করলেও জামায়াতের মোট আসন দাঁড়ায় 40 থেকে 45টি। এই কয়টি সিট নিয়ে তো আর সরকার গঠন করা যাবে না। তাহলে উপায়? এখানেই রাজনৈতিক চালে এক ধাপ এগিয়ে জামায়াত। নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের সুযোগ নিয়ে প্রায় 30টি দুর্বল আসনে নিজেদের ভোট ব্যাংক সরিয়ে এনেছে জামায়াত। যেমন 2018 সালে ঢাকা 15 আসনে নির্বাচন করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান পান প্রায় 40,000 ভোট। এবারে সারা ঢাকা থেকে জামায়াত নাকি তাদের নেতাকর্মী সমর্থকদের এই আসনে সরিয়ে এনেছে। এভাবে গাজীপুর 4 আসনে জামায়াত প্রার্থী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন আইয়ুবীর পক্ষে ভোট ব্যাংক সরিয়ে এনেছে জামায়াত। এমনি করে সারা দেশে অন্তত প্রায় 30টি আসনে নতুন করে নিজেদের ভোট ব্যাংক তৈরি করেছে জামায়াত। ফলে ভোটের অঙ্কে জামায়াতের হাতে এখন 70 থেকে 75টি আসন। তবে এখানেই শেষ নয়, বরং শুরু। বিবিসি যাকে বলছে ভোটের মাঠে আসন সমঝোতার জামায়াতের গোপন কৌশল। সমমনা 8টি দল নিয়ে ভোটের মাঠে আছে জামায়াত। এর মধ্যে চরমোনাই পীরের প্রতিষ্ঠিত ইসলামী আন্দোলন এবং হাফিজি হুজুরের প্রতিষ্ঠিত খেলাফত আন্দোলন এবং খেলাফত মজলিসের আঞ্চলিক ভোট ব্যাংক। এগুলোর বাইরে বাকি দলগুলোর ভোটের মাঠে তেমন প্রভাব না থাকলেও রাজনৈতিক অভিজ্ঞতা আছে। সমঝোতার মাধ্যমে এই সব দল থেকে 10 থেকে 15 জন এমপি নির্বাচিত করে আনতে চায় জামায়াত। আর এই সমঝোতা তাদেরকে করতে হবে আওয়ামী লীগের সাথে।
1991 সাল থেকে এখন পর্যন্ত প্রতিটি নির্বাচনেই জাতীয় পার্টি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গ এবং সিলেট বিভাগে দলটির ভালো ভোট ব্যাংক আছে। বিচ্ছিন্নভাবে সারা দেশে অনেক জেলাতেই পকেট ভোট ব্যাংক আছে দলটির। 2008 সালে 49টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় 50 লাখ ভোট পায় দলটি। আসন পায় 27টি। 1991 থেকে 2024 পর্যন্ত প্রতিটি নির্বাচনে দলটির নির্বাচনী ধারাবাহিকতা বজায় ছিল। 2001 সালে বিএনপির পক্ষে গণজোয়ার হয়, সেই নির্বাচনেও জাতীয় পার্টি 40 লাখ ভোট পায়, আসন পায় 15টি। আর এবারে আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় তাদের আসন পাওয়ার সম্ভাবনা আগের চেয়ে আরও বেড়েছে। নির্বাচনে নতুন সমীকরণ এখান থেকেই শুরু। 2001 সালে নির্বাচনের আগে ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট নামে নতুন জোট করে জাতীয় পার্টি। 2018 সালে 58টি দল নিয়ে সম্মিলিত জাতীয় জোট করে জাতীয় পার্টি। এই জোটে ছিল ছোট ছোট 34টি ইসলামী দল। ছোট হলে বর্তমান নেগোসিয়েশনে এরা বড় ভূমিকা রাখছে। জাতীয় পার্টির মুখপাত্র শামীম হায়দার পাটোয়ারি এরই মধ্যে জামায়াতের সাথে জোট করার আগ্রহ প্রকাশ করে ফেলেছেন। তবে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন, এবার কারো সাথেই জোটবদ্ধ নির্বাচন করবে না জামায়াত। এবার জামায়াতের কৌশল আসন সমঝোতা। সেই কৌশলে জাতীয় পার্টিও আলাদাভাবেই নির্বাচন করবে। জামায়াতের গ্রিন সিগন্যাল পেয়ে বুধবার থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে তারা, এমন গুঞ্জন আছে। আওয়ামী লীগ নেতারা পলাতক থাকায় জাতীয় পার্টি মহাজোটের প্রতিনিধি হিসেবে নির্বাচন করবে। আওয়ামী লীগের ভোটে কিছু আসনে বিজয়ী হয়ে আসবে জামায়াত, কিছু আসনে জাতীয় পার্টি। নিজেদের 30 আসনের সঙ্গে আওয়ামী লীগেরও 20 থেকে 30টি আসন নিজেদের ঝুলিতে ভরতে চায় জাতীয় পার্টি। সব মিলিয়ে 50 থেকে 60টি আসন নিয়ে সংসদে যেতে চায় দলটি। অর্থাৎ সব মিলিয়ে 140 থেকে 160টি আসনে জয় পেতে চায় জামায়াত, জাতীয় পার্টি এবং তাদের সমমনা দলগুলো। যদি তাই হয় তাহলে নির্বাচনের পর একটি কোয়ালিশন সরকার গঠনের স্বপ্ন দেখে ফেলেছেন তারা। আওয়ামী লীগের সাথে জামায়াতের সমঝোতা নিয়ে বিস্তারিত জানতে আমাদের আগের ভিডিওটি দেখতে পারেন। সেখানে আমরা জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের ঐতিহাসিক সম্পর্কের প্রেক্ষাপট এবং আদ্যোপান্ত বিশ্লেষণ করেছি। আমরা দেখিয়েছি জামায়াত আওয়ামী লীগ ঐক্যের এক দফা প্র্যাকটিসও এরই মধ্যে হয়ে গেছে ডাকসু সহ বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে। বিএনপিকে ঠেকাতে ছাত্রলীগের ভোট পড়েছে ছাত্র শিবিরের বাক্সে, এমন অভিযোগ আছে। অন্যদিকে জেলা উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের নিরাপদ আশ্রয় এবং অভয় দিচ্ছে জামায়াত। বিশেষ করে হিন্দু অধ্যুষিত এলাকায় জামায়াত নিজেদের অবস্থান শক্তিশালী করে হিন্দু ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, খেলাফত সহ অসংখ্য জালের মাধ্যমে চারদিক থেকে বিএনপির জন্য ফাঁদ পেতে রেখেছে জামায়াত। বিএনপি যেখানে তারেক রহমান জোয়ারে নির্বাচনী বৈতরণী পার হওয়ার স্বপ্ন দেখছে, জামায়াত সেখানে ইঞ্জিনিয়ারিংয়ের সুনিপুণ কৌশলে বিএনপিকে নির্বাচনে পরাজিত করার অঙ্ক কষছে। বাংলাদেশের রাজনীতি এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে কোনো কিছু আগাম বলাটাই খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে। কারণ প্রতিদিন ঘটনা বদলাচ্ছে এবং পর্দার আড়ালে কিন্তু ঘটনাগুলো থেমে নেই, অনেক রকমের রসায়ন চলছে। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির অন্যতম আলোচ্য বিষয় হলো 17 বছরের দীর্ঘ নির্বাসন শেষে ইংল্যান্ড থেকে তারেক রহমান পরশুদিন 25শে ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন এবং এই উপলক্ষে জাতীয়তাবাদী দলের ব্যাপক প্রস্তুতি চলছে। সারা দেশ থেকে লোক এনে পূর্বাঞ্চলের 300 ফিটে তারেক রহমানকে রিসিভ করা হবে। এর বাইরে তারেক রহমানের আরো পলিটিক্যালি অনেক কথাবার্তা চলছে। তাদের মিডিয়া টিম বাংলাদেশের বিভিন্ন মিডিয়ার যারা সম্পাদক এবং সাংবাদিক তাদের সাথে বসেছিল, সেখানে বিএনপি তাদের মিডিয়া পলিসি নিয়ে আলোচনা করেছে এবং খুবই ইন্টারেস্টিং হলো যে ডেইলি স্টারের মাহফুজ আনাম এবং প্রথম আলোর মতিউর রহমান তারা এখন সব কুল হারায় যায় তারেক রহমানের উপরে যায় ভর করছে আর কি, যে তারা এখন চেষ্টা করবে যে তারেক রহমান এসে যদি তাদের রক্ষা পায়। কারণ তারা এত 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 ঘৃঙ্গিতে জড়িয়ে গেছে যে ইনুসকে তারা মাথায় তুলে ক্ষমতায় আনলো, সেই ইনুসও তাদের অফিস পোড়ানোর ব্যবস্থা করছে। যাই হোক, এর ফাঁকে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি সম্প্রতি ইংল্যান্ডে গিয়েছিলেন।
তারেক রহমানের সাথে একান্ত বৈঠক করতে, এবং তাদের মধ্যে বৈঠক হয়েছে, এবং ইফ আই এম নট মিস্টেকেন তাদের মধ্যে আজ বা কালের মধ্যে একবার ফোন আলাপ হওয়ার কথা। কি আলাপ হয়েছে তারেক রহমানের সাথে ডক্টর শফিকের, সেটি নিয়ে অনেক রকমের গুঞ্জন শোনা গেছে। আমি যতদূর জেনেছি, আমাকে সূত্র নিশ্চিত করেছে যে তারেক রহমানের সাথে ডক্টর শফিকের বৈঠকটা বলা যায় এক ধরনের ব্যর্থই হয়েছে। কারণ প্রথমত জামাতের একটা প্রপোজাল ছিল যে বিএনপি, জামাত, এনসিপি সবাই মিলে একটা জাতীয় সরকার করবে, এবং এই জাতীয় সরকারে তারা শখানেক আসন নেবে ইসলামী দল সহ। কিন্তু তারেক রহমান শেষ মুহূর্তে এই জাতীয় সরকারের প্রপোজালটা অ্যাকসেপ্ট করেন। তারেক রহমানের ভাষ্য হলো যে সবাই মিলে যদি সরকার গঠন করি তাহলে বিরোধী দল কে থাকবে, গণতন্ত্রের বিরোধী দলের উপস্থিতি একটা খুব জরুরি বিষয়। আর সুতরাং এটি হয়নি। আরেকটি বিষয় হলো যে ডক্টর শফিক বলেছেন যে নির্বাচনটা 12ই ফেব্রুয়ারি পরিবর্তে একটু পেছানো যায় কিনা। আবার একই সাথে আলোচনার এক পর্যায়ে ডক্টর শফিক বলেছে যে বেশি দেরি হয়ে গেলে আবার শেখ হাসিনা, ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা আবার বাংলাদেশে ফিরে আসবে। সো দুটো কথা কিন্তু কন্ট্রাডিক্টরি। একদিকে আপনি বলছেন নির্বাচনটা পেছাবেন, আর একদিকে বলছেন যে আওয়ামী লীগ আসবে বলে। তো তারেক রহমান এটা পয়েন্ট আউট করেছেন যে এই দুটা জিনিস তো পরস্পর বিরোধী, তো এটা হয় না। তো নির্বাচন পিছানোর ব্যাপারে তারেক রহমান এগ্রি করেননি, জাতীয় সরকারের ব্যাপারে তারেক রহমান এগ্রি করেননি। আরেকটা আলোচনার বিষয় ছিল যে জাতীয় সরকার হলে বা বিএনপি যদি ক্ষমতায় আসে ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট করা হবে। আপনাদের মনে আছে গত 13ই জুন যে ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের একান্ত বৈঠক হয়েছিল লন্ডনে, সেখানে তারেক রহমান বলেছিলেন যে শারীরিকভাবে সক্ষম হলে ডক্টর ইউনূসকে তাদের রাষ্ট্রপতি করতে আপত্তি নেই। কিন্তু বিএনপি সেই জায়গা থেকে সরে এসেছে। যদিও জামাত ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট করতে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু বিএনপি এখন মনে করছে যে তাদের দলের মধ্যেই অনেক যোগ্য প্রার্থী আছেন যাদের মধ্য থেকে একজনকে রাষ্ট্রপতি করবেন। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করবার কোনো মানে হয় না। এখন আরেকটা বিষয় হচ্ছে যে এতদিন প্রায় 16 মাস পার হয়ে গেল, তারেক রহমান কেন ফেরেননি? এখন এমনকি তার মায়ের অসুস্থতার পরে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন তিনি কেন আসতে পারছেন না, তার ফেরাটা শর্ত সাপেক্ষে। এমন কি ঘটনা ঘটলো যে হঠাৎ করে তারেক রহমান ফিরছেন? তারেক রহমান ফিরছেন এটা দলের জন্য অবশ্যই ভালো, কিন্তু তিনি কতটা ঝুঁকি নিয়ে ফিরছেন সেটা সময়ই বলে দেবে। কিন্তু ইতিমধ্যেই আপনারা জানেন যে বাংলাদেশে এই ওসমান গনির মৃত্যুর পরবর্তীতে হঠাৎ করে চারিদিকে একটা গুঞ্জন শুরু হয়েছিল যে বিপ্লবী সরকার গঠিত হবে, রাষ্ট্রপতি চুপ্পুকে পদত্যাগে বাধ্য করা হবে, তাকে গ্রেপ্তারের দাবি উঠেছিল, সেনাপ্রধানকে পদত্যাগ করানো হবে, তাকেও গ্রেপ্তারের দাবি উঠেছিল, কয়েকজন উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবি উঠেছিল। তো এই অবস্থায় একটা কিন্তু খুব জোরালো গুঞ্জন উঠেছিল যে বিপ্লবী সরকার গঠিত হবে। এই বিপ্লবী সরকার কারা গঠিত করবে সেটিও আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এই যে মাহমুদুর রহমান সহ আরো কয়েকজন মিলে এই বিপ্লবী সরকার গঠনের একটা পায়তারা করেছিল, এবং তাদের আরো একটা প্ল্যান ছিল। এই যে ভারতের বিভিন্ন দূতাবাসের যে বিভিন্ন জেলার অফিস আছে সেগুলো আক্রান্ত হয়েছে, এবং তারা ঢাকায়ও ভারতীয় হাইকমিশন আক্রমণের প্ল্যান করেছিল, এবং তাদের প্ল্যান ছিল যে ভারতীয় হাইকমিশনার কিংবা ওরকম হাই লেভেলের কোনো ডিপ্লোম্যাটকে যদি তারা জিম্মি করতে পারে তাহলে তারা ভারতকে বলবে যে এই জিম্মিকে তারা মুক্তি দেবে না যতক্ষণ না তারা ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠায়। অর্থাৎ জিম্মি করে তারা শেখ হাসিনাকে বাংলাদেশে আনবে, এরকম একটা প্ল্যান তারা করেছিল। কিন্তু এই প্ল্যানটা জানার সাথে সাথেই সেনাপ্রধান জেনারেল ওয়াকার সেখানে ইন্টারফেয়ার করে এবং এই প্ল্যানটা ভেস্তে দেয়। তো এই বাংলাদেশে বলা যায় যে একটা ফাড়া কেটেছে এই যে বিপ্লবী সরকার দরকার। কারণ বিপ্লবী সরকার করলে যেটা হতো যে এটা প্রথমত এটা করা সম্ভব ছিল না, কারণ এটা করার জন্য প্রশাসন, সেনাবাহিনী এবং যাদের যাদের সমর্থন দরকার ছিল তারা কেউই সেটা সমর্থন করেনি। কিন্তু এই কিছু টোকাই মোকাই এই জঙ্গি হিজবুত তাহরী এরা লাফালাফি করছিল, কিন্তু সেটা হয় নাই। রাজনীতি এখন আসলে মূলত তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে, এবং এই মুহূর্তে
আরেকটা প্রশ্ন কিন্তু উঠছে যে আওয়ামী লীগ কি করবে। নির্বাচনে মনোনয়ন তো প্রায় সাবমিশন হয়ে আসছে, মানে মনোনয়ন সাবমিশনের শেষ দিনগুলো চলে আসছে। আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগ কি নির্বাচন বর্জন করবে? আওয়ামী লীগ কি নির্বাচন প্রতিরোধের ডাক দেবে? আওয়ামী লীগের প্রার্থীরা কি স্বতন্ত্র নির্বাচন করবে বা অন্য কোনো দলের ব্যানারে আওয়ামী লীগ নির্বাচন করবে? এই আলোচনাগুলো কিন্তু হচ্ছে, এবং আরো বেশ কিছু আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে আগামীতে কথা বলবো। আওয়ামী লীগের অংশটা বিশেষ করে আপনারা অনেকেই জানতে চান যে আওয়ামী লীগ কি করছে। আমি আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের পলিসি মেকারদের সাথে নিয়মিত যোগাযোগ রাখি, সেটি নিয়ে সময় মতো আপনাদের সাথে কথা বলবো। শুধু এটুকু বলবো যে রাজনীতিতে আমরা এখন তারেক রহমানের কথা শুনছি, বিএনপির কথা শুনছি, জামাতের কথা শুনছি, আওয়ামী লীগের কথা হয়তো অতটা শুনছি না, কিন্তু হতাশ হবেন না। সেই হিন্দিতে যে বলে যে পিকচার আভি বাকি হয় নাকি, আমি আবার হিন্দি খুব ভালো জানি না। তো ঘটনা এখনো অনেক কিছু বাকি। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা এটি এখনো প্রশ্নবিদ্ধ। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো